আসসালামু আলাইকুম। রবিল ম্যাথ ক্যারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৯ ত্রিকোণমিতির সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টার থেকে যত রকম সৃজনশীল পরীক্ষা আসতে পারে সব ধরনের সৃজনশীল আমরা আজকে সমাধান করব। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, প্রতিটা অঙ্ক যদি বুঝে বুঝে করো, তাহলে এই অধ্যায় থেকে যত রকম ঘুরে পেছে সৃজনশীল আসুক না কেন, তুমি সব ধরনের সৃজনশীলের উত্তর করতে পারবে। এখানে মনে রাখবে এই চ্যাপ্টারে অনেক বেশি সৃজনশীল আছে গাইডে বা টেস্ট পেপারে, কিন্তু সব সৃজনশীল তো আলাদা আলাদা না। এখানে তুমি যদি আলাদা আলাদা করে বাছাই করতে যাও তাহলে সর্বোচ্চ কি 14-15টা পাবে, এর বেশি পাবে না। মানে একই সৃজনশীল এক এক জায়গায় এ দিয়ে আছে, এক জায়গায় থিটা দিয়ে আছে, এক জায়গায় পি দিচ্ছে, এক জায়গায় এ দিচ্ছে, এক জায়গায় এম দিচ্ছে, এইভাবে পরিবর্তনগুলো হয়। কোন সৃজনশীলগুলো কিরকম পরিবর্তন হতে পারে এই বিষয়গুলো নিয়েও তোমাদের সামনে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে খুব সহজে বুঝতে পারবে। চলো দেখি প্রথম সৃজনশীলটা কি আছে। দেখো, প্রথম যে সৃজনশীলটা এখানে আছে, এটা বলতে পারো এই চ্যাপ্টারের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সৃজনশীল। এই অধ্যায় থেকে সব থেকে বেশি আসা সৃজনশীলের মধ্যে এটা একটা। বিশেষ করে উদ্দীপক এই যে এটা দিয়ে, আর এখানে যে গ নম্বরের যে জিনিসটা আছে এটা হচ্ছে 9.2 এর, আর ক এবং খ হলো 9.1 এর। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করো, দেখবা যে অঙ্কগুলো খুবই সহজ, খুবই সহজ। দেখো, ক নম্বরে আছে কি? ক নম্বর বাম পাশে আছে tan স্কয়ার ইন্টু সাইন স্কয়ার, ডান পাশে আছে হলো mn। তার মানে বিষয়টা আমরা mn চিন্তা না করে এইভাবে চিন্তা করতে পারি। পাশে আছে tan স্কয়ার ইন্টু সাইন স্কয়ার থিটা, আর ডান পাশে আছে হলো tan প্লাস সাইন ইন্টু tan মাইনাস সাইন। আচ্ছা বলো তো, এইটা প্লাস এইটা ইন্টু এটা মাইনাস এইটা, এর মানে কি tan স্কয়ার মাইনাস সাইন স্কয়ার না? মানে বিষয়টা mn কে তুমি mn না ভেবে তুমি a প্লাস বি ইন্টু a মাইনাস বি যদি চিন্তা করো, তাহলে এখানে আসলে এটা আছে, এই জিনিসটা আছে। দেখো, এটাকে যদি আমরা ভাঙাই a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়, মানে এটা ইন্টু এটা। এই তো mn এখানে আছে। তাহলে মূল যে কথা সেটা হলো বাম পাশে ইন্টু আছে, ডান পাশে মাঝখানে মাইনাস আছে। তাহলে ইন্টুর জায়গায় যদি আমি মাইনাস আনতে চাই, তাহলে দুইভাবে আনতে পারবো। যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি শুরু করি, আমি দেওয়া আছে তুলবো না, দেওয়া আছে তুলতে গেলে অনেক বেশি সময় লাগবে, তোমরা একটু কষ্ট করে তুলে নিবে। আমি চাই মাইনাস আসুক, মাঝখানে মাইনাস। তা সরাসরি তো আর ইচ্ছা করলে মাইনাস দেওয়া যায় না, তা মাইনাস আনার দুইটা উপায় আছে এখানে। একটা হলো সাইন স্কয়ারকে আমি যদি 1 মাইনাস কজ স্কয়ার লিখি, এবার ট্যান স্কয়ার দিয়ে এটাকেও গুণ করবো, ট্যান স্কয়ার দিয়ে এটাকেও গুণ করবো। তোমরা মনে রাখবা এখানে একটা জিনিস ছিল সাইন স্কয়ার, এটার পরিবর্তে যেহেতু একাধিক পদ নিয়ে এসেছি, তাহলে এখানে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করতে হবে, এই জন্য আমি ব্র্যাকেট ব্যবহার করেছি। এবার ট্যান স্কয়ারের সাথে 1 গুণ করলে হবে ট্যান স্কয়ার থিটা, আর ট্যান স্কয়ারের সাথে কজ স্কয়ার গুণ করলে আমরা পাবো হলো ট্যান স্কয়ার থিটা ইন্টু কজ স্কয়ার থিটা। দেখো, আমার দরকার কিন্তু ট্যান স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, অলরেডি বামে ট্যান স্কয়ার চলে এসেছে। এবার ডান পাশে সাইন স্কয়ার দরকার, আর আমি তোমাদের আগেও বলছি এখনো বলতেছি, যখন দেখবা যে এখানে সাইন স্কয়ার আনতে হবে কিন্তু নাই, বুঝতেছো না কিভাবে আনতে হবে, তাহলে সবাইকে সাইন কজে নিয়ে যাবা। সূত্র মুখস্থ অবশ্যই তোমাদের থাকতে হবে। দেখো, ট্যান স্কয়ারকে আমি ইচ্ছা করলে সাইন স্কয়ার থিটা বাই কজ স্কয়ার থিটা লিখতে পারি। আমি আশা করবো তোমাদের সূত্র মুখস্থ আছে, আর কজ স্কয়ার যা ছিল তাই, মানে সবাইকে সাইন কজে নিয়ে গেলাম এখানে ডান পাশের অংশটা। এইবার দেখো এই কজ স্কয়ার কাটা যাবে, তাহলে আমরা পাচ্ছি ট্যান স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে a প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র হয়ে গেল, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সাইন থিটা। খেয়াল করো ভালো করে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন এটার পরিবর্তে আমি যে দেওয়া আছে যে তুলি নাই, কিন্তু এটা তোমাকে তুলতে হবে, ট্যান থিটা প্লাস সাইন থিটা সমান হলো m। তাহলে এটার পরিবর্তে আমি m লিখতে পারবো, আর এটার পরিবর্তে কি লিখতে পারবো n। তাহলে আমার মিলে গেছে ডান পাশের সাথে। দেখো, এটা রাইট হ্যান্ড সাইড, আমি যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি খুব সহজে রাইট হ্যান্ড সাইডে পৌঁছে যেতে পারবো। তুমি যদি চাও যে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে যাবা, এটাও খুব সহজে যেতে পারবা। এখন তুমি দেখো, আমি বলেছি যে গুণ আছে, আমার দরকার মাঝখানে মাইনাস। এখন তুমি যদি বলো স্যার আপনি সাইন স্কোয়ারকে 1 মাইনাস কজ স্কোয়ার লিখলেন কেন? আমি যদি এই ট্যান স্কোয়ারকে লিখতাম সেক স্কোয়ার থিটা মাইনাস 1, আর এই সাইন স্কোয়ার যেভাবে আছে ওইভাবে রেখে দিতাম, তাহলেও তো মাইনাস একটা আসছে মাঝখানে, তাহলে আসছে তো মাইনাস। এবার আমি সাইন স্কোয়ার সাথে সেক স্কোয়ার গুণ করলে সেক স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 এর সাথে সাইন স্কোয়ার থিটা গুণ করলে হবে শুধু সাইন স্কোয়ার থিটা। সেক স্কোয়ার মানে হলো 1 বাই কজ স্কোয়ার, দেখো 1 বাই কজ স্কোয়ার, আর এখানে সাইন স্কোয়ার তো আছে,
আর ডানে আবার সাইন স্কোয়ার থিটা। মনে রাখবা এই যে আমি সূত্রগুলো লিখতেছি, যে সূত্রগুলো এই অধ্যায়ের আছে, এটা মনে রাখাও খুব সহজ। তোমাদের যদি এই চ্যাপ্টারের সূত্র মনে রাখতে কষ্ট হয় তাহলে কমেন্ট করো, অথবা এই নবম অধ্যায়ের একদম ফার্স্ট পর্ব আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট পর্ব যেটা দেওয়া আছে ওইটার মধ্যে সূত্র কিভাবে আসে ওটা মনে রাখার কৌশল বলেছি, ওটা দেখো তাহলে সহজে মনে রাখতে পারবো। আচ্ছা, এটা লবের সাথে গুণ হলে তাহলে 1 এর সাথে গুণ হলে সাইন স্কোয়ার হবে, আর নিচে আছে কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। দেখো সাইন বাই কজ এটা মানে কি ট্যান না? হ্যাঁ, ট্যান স্কোয়ার থিটা। দেখো আমার চিন্তা ভাবনা ওই যে মাঝখানে মাইনাস নিয়ে আসবো, এটা নিয়ে আসবো, এটা আমি এটা নিয়ে আসতে পারলে তো এখানে খুব সহজেই যেতে পারবো। দেখো এখানে চলে আসছে অলরেডি, যে এই লাইনে চলে আসছে আমরা। এরপরের দুইটা লাইন এখানে লিখলেও আমরা প্রমাণ করে ফেলতে পারি। তার মানে তুমি শুধু যদি চিন্তা করো যে আচ্ছা আমার গুণ আছে, আমার মাইনাস দরকার, তো মাইনাস আনার জন্য যা করার এটা করলে তুমি মাইনাস আনতে পারলে হয়ে যাবে, তারপর হিসাব নিকাশ করলেই হয়ে যাবে। দেখো এবার খ নাম্বার উদাহরণ 11। উদাহরণ 11-র মতো এখানে শুধুমাত্র উভয় পাশে বর্গ করে দিয়েছে। ওখানে ছিল হলো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান হলো 4√mn। যদিও mn এর জায়গায় খুব সম্ভবত এবি ছিল, ছোট হাতের এবি। এখন দেখো এইটা আমরা প্রমাণ করা শিখেছি। এখন যদি এটাকে উভয় পাশে বর্গ করি, বর্গ করে ওই পাশে যে 16টা হবে, দেখো 4কে বর্গ করলে হবে 16, 16কে যদি বামে নিয়ে আসি তাহলে এটার সাথে মিলে যাবে। এমনিতেও এটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড খুব সহজে মিলাতে পারবো। এবার তাহলে আমরা খ নাম্বারটা করি। দেওয়া আছে, এটা তুলি, দেওয়া আছে। আচ্ছা দেখো mn কিন্তু আমরা অলরেডি ক থেকে এটা প্রমাণ করছি। দেখো ক থেকে tan স্কয়ার ইনটু sin স্কয়ার সমান mn, প্রয়োজন হলে এটা আমরা ব্যবহার করে দেব। আমরা এখানে লিখে রাখবা, আগেই লিখে রাখো যে ক হতে পাই ওই জিনিসটা লিখে রাখবা, কারণ এটা কাজে লাগবে। যেহেতু ডান পাশে mn আছে, আমরা অলরেডি mn এর মান বের করছি। এবার খেয়াল করো এই যে জিনিসটার দিকে একটু খেয়াল করো, এটা হোল স্কয়ারের সূত্র মনে হচ্ছে না? মনে হচ্ছে না। এটা এমন আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এমন আছে না? দেখো এটাকে 4 ছিল, আমি এটা লিখতেই পারি। এখানে পাওয়ার 4 ছিল, আমি এটাকেও এটা লিখতে পারি। আর মাঝখানে যেটা ছিল সেটাই রয়ে গেছে। তাহলে এটা আমরা মন চাইলে লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, কারণ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এখন 1/16 m এর মান কত? m এর মান হচ্ছে tan থিটা প্লাস sin থিটা, tan থিটা প্লাস sin থিটা। আর এই যে স্কয়ারটা দেখো আমি শুধু m এর পরিবর্তে tan প্লাস sin লিখছি, আর হোল স্কয়ারটা হোল স্কয়ারের মতো রয়ে গেল, এই মাইনাস। এবার n এর পরিবর্তে আমরা লিখতে পারবো হলো tan থিটা মাইনাস sin থিটা, tan থিটা মাইনাস sin থিটা। এটার উপরেও স্কয়ার ছিল, আর এই পুরাটার উপর আবার হোল স্কয়ার ছিল, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরাটার উপর আবার হোল স্কয়ার দিয়ে দিলাম। এবার খেয়াল করে একটু ভালো করে, ভিতরে কিন্তু সূত্র হয়ে গেছে। এটা দেখতে কেমন? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা কি 4ab সূত্র না? দেখো তো 4ab যে সূত্রটা ছিল এটা এমন ছিল না? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তা এর জায়গায় আছে tan, b এর জায়গায় আছে sin, তাহলে আমরা লিখতে পারি এটা আসলে 4ab, a মানে tan, b মানে sin। এটার হোল স্কয়ার, যে হোল স্কয়ারটা ছিল পুরোটার উপর, এই স্কয়ারটা রয়ে যাবে। তাহলে 1/16 4কে বর্গ করলে কত হয়? 16 হয়। এবার tan কে স্কয়ার করো, sin কে স্কয়ার করো, তাহলে tan স্কয়ার ইনটু sin স্কয়ার। এবার 16 16 কাটা। দেখো আমরা কিন্তু tan স্কয়ার ইনটু sin স্কয়ার অলরেডি mn প্রমাণ করেছি, যে tan স্কয়ার ইনটু sin স্কয়ার সমান mn। এটা ক থেকে আমরা পেয়েছি, তাহলে সরাসরি আমরা এখানে mn লিখে দিব। সাইড নোট দিয়ে দেই, ক হতে পাই tan স্কয়ার ইনটু sin স্কয়ার থিটা সমান হলো mn। তুমি চাইলে এটা আগে এখানে ক হতে পাই লিখেও রাখতে পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান হলো রাইট হ্যান্ড সাইড। আমি আশা করব বুঝতে পেরেছো। এবার গ নাম্বারটা দেখো। গ নাম্বার ছিল কি? গ নাম্বারে ছিল হলো m/n সমান হলো 2 প্লাস √3/2 মাইনাস √3। এখানে থিটা এর মান নির্ণয় করতে বলছে, যেখানে থিটা এর মান 0 থেকে 90 ডিগ্রির ভিতরে, মানে সূক্ষ্মকোণ। এটা না বলে তোমাকে সরাসরি বলতে পারে থিটা সূক্ষ্মকোণ, আমাকে মান বের করতে হবে। তাহলে m এর মান tan প্লাস sin, n মান হলো tan মাইনাস sin। এখন আমি সরাসরি, আমি আর দেওয়া আছে এটা তুলতেছি না, তোমরা তুলে নিবা। আমি সরাসরি লিখতেছি, দেওয়া আছে সরাসরি। এই প্রশ্ন গতে যেটা আছে সেটা লিখতেছি, উদ্দীপকটা লিখবো না, উদ্দীপক তো তোমরা দেখছো। m/n ছিল, তার মানে tan থিটা প্লাস sin থিটা ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sin থিটা।
সমান হলো 2 প্লাস রুট 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 3। একটু ভালো করে খেয়াল করো, m বাই n ছিল, কিন্তু m এর মান এবং n এর মান আমি সরাসরি এখানে বসিয়ে দিয়েছি। এখানে সমাধান করতে বলছে। আমি কিন্তু তোমাদের বলছিলাম অনুশীলনীর অঙ্ক যখন করাই যে যদি তুমি কখনো সমাধান করতে চাও তাহলে প্রতিটা অঙ্কের একটা অনুপাতে নিতে হবে। প্রতিটা অঙ্ককে তুমি একটা অনুপাতে নিয়ে তারপর সমাধান করবা। একাধিক অনুপাতে রেখে তুমি সমাধান ম্যাক্সিমামই করতে পারবা না। দুই একটা হয়ে যেতে পারে ডান পাশে যদি জিরো থাকে। তা আমরা কেন ওই ঝামেলায় জড়াবো? তুমি মনে রাখবা, যখনই সমাধান করব তখনই সবাইকে একটা অনুপাতে নেব, একটা অনুপাতে নিতেই হবে। তো এখানে অনুপাত আছে দুইটা, tan প্লাস সাইন বাই tan মাইনাস সাইন। আবার এরকম এমনও মনে হচ্ছে লব যোগ হর বাই লব বিয়োগ হর, মনে হচ্ছে যে এটা আসলে যোজন বিয়োজন করা আছে। দেখো যোজন বিয়োজন কি ছিল? যোজন বিয়োজন ছিল হলো লব যোগ হর বাই লব বিয়োগ হর, এটা ছিল হলো যোজন বিয়োজন। তা কোথাও যদি একটা এভাবে রাশি থাকে, মানে একটা সমীকরণ থাকে যার উভয় পাশে মনে করো ভগ্নাংশ আছে, ভগ্নাংশ না থাকলেও হরের মধ্যে যেহেতু 1 থাকে আমরা চিন্তা করতে পারি ওটা ভগ্নাংশ। এরকম মনে করো কোনো কিছু একটা আছে, আমি ইচ্ছা করলে এটাকে যোজন বিয়োজন করলে বলতে পারি লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। একই কাজ এখানেও করতে পারি, লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। এখন এটাকে যদি আমি আবার যোজন বিয়োজন করি, তার মানে লবের সাথে হর যোগ করে উপরে রাখবো। দেখো এটা যদি যোগ করি, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, এক্স এক্স যোগ করলে হবে 2x, মানে লব যোগ হর এটা হবে। আবার যদি লব থেকে হর বিয়োগ করি, এটা থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করার মানে হলো একই চিহ্ন কেটে যাওয়া। মানে দেখো এটা থেকে এটা বিয়োগ করলে এক্স এক্স ক্যান্সেল হবে, ওয়াই থেকে মাইনাস ওয়াই বিয়োগ করলে মাইনাস ওয়াইটা প্লাস ওয়াই হয়ে 2y হয়ে যাবে। আবার একইভাবে এটা যদি যোজন বিয়োজন করি, দেখবো উপরে থাকবে 2a, নিচে থাকবে 2b। আমি তোমাদের যোজন বিয়োজন শেখাচ্ছি না, কিন্তু আমি একটা জিনিস তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হলো দেখো আমি 2 যদি কেটে দেই, দেখো একবার যোজন বিয়োজন করলে এখানে আসলাম, যদি এটাকে আবার যোজন বিয়োজন করি তাহলে আগের জায়গায় ফেরত যাওয়া হয়। তার মানে এটা দেখলেই বোঝা যায় লব যোগ হর বাই লব বিয়োগ হর আছে। তাহলে এটাকে যদি আমি যোজন বিয়োজন করি তাহলে লব ডিভাইডেড বাই হর হবে, মানে এক্স বাই ওয়াই হবে, এটা নিশ্চিত এক্স বাই ওয়াই হবে। তো তুমি বলো এখানে লব যোগ হর বাই লব বিয়োগ হর আছে, আমি যদি এটাকে যোজন বিয়োজন করি তাহলে tan বাই সাইন হবে, এটা দেখলে কি বোঝা যায় না? আর এখানে 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3, এটাকে যদি যোজন বিয়োজন করি তাহলে 2 বাই রুট 3 হবে, এটা দেখলে তো বোঝা যাচ্ছে। তাহলে আমি এটা দেখে আমি বুঝতে পারছি যে এটা যোজন বিয়োজন করলে এটা ছোট হয়ে যাবে, ছোট হলে তখন একটা অনুপাতে নিতে সুবিধা হবে। তাহলে আমি উভয় পক্ষকে যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন তো উভয় পাশেই করতে হয়, এক পাশে করা যায় না। লব যোগ হর, তার মানে লবটা লিখবো, সাথে হরটা যোগ করবো, হর হচ্ছে tan থিটা মাইনাস সাইন থিটা, tan থিটা মাইনাস সাইন থিটা। আর আবার লব লিখবো, হর বিয়োগ হর, দেখো বিয়োগ হর মানে কি দুইটার চিহ্ন পরিবর্তন হবে, tan মাইনাস হয়ে যাবে আর সাইন প্লাস হয়ে যাবে। বাম পাশে যা করছি ডান পাশে একই কথা, লব লিখবো, একবার হর যোগ, যোগ মানে কি চিহ্নর পরিবর্তন হবে না, চিহ্ন যা আছে যার ছেড়ে থাকবে। আর আবার লবটা লিখবো এবার হর বিয়োগ, বিয়োগ মানে হরের চিহ্ন পরিবর্তন হবে। অবশ্যই সাইড নোট দিয়ে দিবা যে যোজন বিয়োজন করে। তাহলে এখানে সাইন সাইন কাটা যাবে, এখানে নিচে ট্যান ট্যান কাটা যাবে, তার মানে উপরে আমরা পাচ্ছি 2 tan থিটা আর নিচে পাচ্ছি হলো 2 sin থিটা। আর ডান পাশে পাবো হলো 4 ডিভাইডেড বাই 2 কেটে গেলে শুধু 2 রুট 3 থাকবে। এবার আমরা এখানে কাটাকাটি করতে পারি, 2 2 কাটা যাবে, এখানে 4 আর 2 কাটা যাবে, আচ্ছা 2 2 কেটে দিলাম, এটা কাটলে এখানে থাকবে 2। এবার দেখো এখনো একটা অনুপাতে যায় নাই, কিন্তু যখন একটা অনুপাতে আমাদের নেওয়ার দরকার হবে, দেখো tan আছে সাইন আছে, তাহলে আমি সবাইকে যদি সাইন কজে নেই তাহলে একটা অনুপাতে নেওয়া যাবে। ট্যানকে আমি তাহলে লিখতে পারি সাইন বাই কজ, সাইন বাই কজ, আর নিচে আছে শুধুমাত্র সাইন। সবসময় চেষ্টা করবে মূল ভগ্নাংশের যে দাগ এটা একটু বড় রাখা, আর লবের মধ্যে এই ভগ্নাংশের মেন যে দাগটা এটা একটু ছোট রাখবা, না হলে বিভ্রান্ত হইতে পারো। যদি কেউ এইভাবে লেখে সাইন থিটা ডিভাইডেড বাই কজ বাই সাইন, তাহলে তুমি ভুল করবা, মনে হবে এটা হচ্ছে হর আর এটা হলো লব। কিন্তু আমি যদি দাগটা এটা বড় দেই তখন মনে হয় এটা লব এটা হর। তাই জন্য লব হর চেনার জন্য মূল ভগ্নাংশের যে দাগ ওটাকে বড়ই রাখবা সবসময়। আর ডানে পাইলাম হলো 2 বাই রুট 3। এবার দেখো এটা ভাগ আছে গুণাকারে যদি লিখি, লবটা পরিবর্তন হয় না, হরটা উল্টে যায়, হরের নিচে কিছু নাই মানে একটা এক আছে, তাহলে এটা উল্টাই গেলে হবে 1 বাই সাইন থিটা। তাহলে 2 বাই রুট 3
এবার দেখো সাইন সাইন কাটা যাবে, তাহলে 1/cos আছে, আমি শুধু cos থিটা যদি লিখি, এটা উল্টে দিলাম, 1/cosকে উল্টায় cos লিখলাম, তাহলে এটাকে উল্টায় √3/2 লিখতে হবে। কেন আমি সেকেন্ড নিয়ে cosই রাখলাম, কারণ তোমরা ম্যাক্সিমামে আছে ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করো, যার কারণে আমি cos রাখলাম, ক্যালকুলেটরের মধ্যে cos থাকে। এখন বলো তো আমাকে cos কত ডিগ্রির মান √3/2? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আমরা উভয় পাশ থেকে cos cos বাদ দিলে থিটা সমান পাবো হলো √30 ডিগ্রি। আমি তোমাদের একটা কথা বলি, দেখো এখানে cos cos কিন্তু কাটা যায় না, তোমরা অনেকে এটা ভুল বোঝো। cos থিটা সমান যদি cos x হয়, তাহলে আমরা থিটা সমান x লিখতে পারবো, মানে থিটা সমান x হলে এটা লিখতে পারবো, আবার এটা সমান এটা হলে এটা লিখতে পারবো। এর মানে এমন না যে cos cos কেটে গেছে, এটা কিন্তু না, কারণ থিটা এর সাথে cos তো গুণাকারেই না, কাটবে কিভাবে? এটা কখনোই কাটবে না, এটা মনে রাখবে, এটা একটা সূত্র জাস্ট। তাহলে তোমরা অনেকে যারা ক্যালকুলেটর ব্যবহার করতে চাও, তারা এইভাবে করতে পারো। এই জিনিসটাকে মনে রাখবে যে উভয় পাশে যদি আমি cos ইনভার্স নেই, যে কোনো অনুপাতের ইনভার্স অনুপাত নিলে সেটা ক্যান্সেল হয়, যেমন cos এর সাথে cos ইনভার্স নিলে এটা ক্যান্সেল হয়ে শুধু থিটা থাকবে। তাহলে ডান পাশে যদি আবার cos ইনভার্স নেই, ইনভার্সকে এভাবে লেখা হয়, এমন করে আমি লিখতে পারি। এখন তুমি ক্যালকুলেটরের মধ্যে এই জিনিসটা তুলো, দেখবা যে এটার মান 30 ডিগ্রি চলে আসবে, তাহলে থিটার মান কত পাবা? তখন 30 ডিগ্রি পাবে। তুমি এভাবে করতে পারবা, আমি আশা করবো বুঝতে পারছো। এখন পরের সৃজনশীলটা আমরা দেখি কি আছে। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। দেখো এর মান দেওয়া আছে এটা, আর বি এর মান দেওয়া আছে এটা, আর থিটা বলছে হলো সূক্ষ্মকোণ, tan থিটা মাইনাস sec থিটা সমান দিয়েছে 1/p, মানে এখানে অনেকগুলো তথ্য দেওয়া। এটা একটা উদ্দীপক, এ এর মান দিয়ে দিছে, বি এর মান দিয়ে দিছে, আর এখানে থিটা যেগুলো আছে থিটা হলো সূক্ষ্মকোণ। এখন ক নম্বরে বলছে cot c যদি √3 হয়, তাহলে sec স্কয়ার c মাইনাস 1 এর মান কত হবে? দেখো খুবই সহজ এগুলো সমাধান করা। তুমি আগে দেওয়া আছে তুলবা, cot c সমান হলো √3। দেখো আমার sec স্কয়ার c মাইনাস 1 এটাকে আমরা লিখতে পারবো tan স্কয়ার c। আমরা সূত্র জানি, আমি আশা করবো তোমরা সূত্রগুলো জানো। sec স্কয়ারের সাথে tan স্কয়ারের সম্পর্ক, তাহলে sec স্কয়ার c মাইনাস 1 কে tan স্কয়ার c লেখা যায়, এটা একটা সূত্র। তাহলে আমি যেহেতু cot এর মান জানি, তাহলে আমি এক কাজ করি, cot যদি এটা হয় তাহলে tan কি হবে? tan c কি হবে? 1/√3 হবে, কারণ আমরা জানি tan আর cot পরস্পরের উল্টা। যদি কোথাও cot থাকে, তাকে যদি আমি tan লিখি, তাহলে এই ডান পাশের ভগ্নাংশটাকে উল্টায় দিতে হয়। যেহেতু √3/1 ছিল, আমরা এটাকে 1/√3 দিতে পারবো। এখন আমি উভয় পাশে বর্গ করে দিই, tan স্কয়ার c সমান হচ্ছে 1/3। এখন আমরা এক কাজ করি, এটার মান চেয়েছে তো, এই tan স্কয়ার c কে sec স্কয়ার c লিখে দেই, -1 ইকুয়াল টু হচ্ছে 1/√3। মানে tan স্কয়ার c সমান কিন্তু sec স্কয়ার c -1, এই জন্য tan স্কয়ারকে sec স্কয়ার c -1 দিলাম, আর এটাই আমাকে বের করতে বলছে, এটার মান নির্ণয় করতে বলছে, তাহলে এটা আনসার। আমি আশা করবো বুঝতে পারছো তোমরা। এবার দেখো খ নম্বরে প্রমাণ করতে বলছে a সমান হলো 2b। এ মানে কিন্তু এই বড়টা, এই জিনিসটা, আর এটার মান আমরা 2b দেখাবো, এটার সমান। আচ্ছা আমি একটু তুলে নিয়ে আগে দেওয়া আছে যেটা, একটু লক্ষ্য করে ভালো করে। এ দেওয়া এটা, বি দেওয়া এটা, আর আমাকে দেখাইতে বলছে a সমান 2b। আচ্ছা আমি যদি এ থেকে, এই যে বাম পাশ থেকে যদি ডান পাশ মিলাতে চাই, মানে 2b এর সাথে মিলাতে চাই, তুমি একটু ভালো করে লক্ষ্য করো, এখানে cot আছে cosec আছে, কিন্তু এখানে আছে cos আর sin। তাহলে এটা তো নিশ্চিত যে আমাকে sin cos এখান থেকে নিতে হবে, এখান থেকে sin cos নিতে হবে, sin cos নিলেই আমি ওটার সাথে মিলাতে পারবো, অন্যথায় মিলাতে পারবো না। এখন তুমি যদি চাও যে এখনই সরাসরি sin cos নিয়ে যাবা, সেটাও হবে। আর যদি মনে করো যে না স্যার, আমি এটা যে এর মান আছে, এটাকে আমি আগে লসাগু করব, লসাগু করলে হবে হলো cot থিটা ইন্টু cosec থিটা মাইনাস 1, cosec থিটা প্লাস 1। এইবার আমরা লসাগু করে একটু ছোট বানিয়ে তারপর আমি sin cos নিব, এটা তোমার ইচ্ছা, আগেও নিতে পারো পরেও নিতে পারো। এখন দেখো এবার এটাকে এটা দিয়ে ভাগ দিলে cosec প্লাস 1 কাটা যাবে, থাকবে শুধু cot। তাহলে cot এর সাথে cot গুণ করলে হবে cot স্কয়ার থিটা প্লাস। এবার এই হরকে এই হর দিয়ে, মানে এই যে লসাগুকে হর দিয়ে ভাগ দিলে cot cot কাটা যাবে, থাকবে কি cosec প্লাস 1 ইন্টু cosec মাইনাস 1। দেখো এটা কেটে যাবে, এটার সাথে এটা যদি গুণ করি, তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি হচ্ছে। তার মানে এটা আসলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হবে এটা। দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে না, আমি যদি ওই যে লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে এটা গুণ হলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। অঙ্ক বড় হয়ে যাবে, একটা লাইন যদি কম না করো। তাহলে এখানে কটকে আমরা লিখতে পারি হলো cos থিটা বাই sin থিটা। ওই যে sin cos তো নিতেই হবে, আগে হোক পরে হোক sin cos নিতে হবে, নাহলে ডান পাশ তো কখনো মিলবে না। আর এখানে cosec কে আমরা লিখতে পারবো 1/sin,
কসেক সাইনের উল্টা, আর এই প্লাস 1। এবার দেখো এখানে কট স্কোয়ার, এখানে আছে কট স্কোয়ার, আর এখানেও দেখো কসেক স্কোয়ার মাইনাস 1। কসেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কি কট স্কোয়ার থিটা না? তোমরা সূত্র যদি মুখস্থ না করো তাহলে কোনোভাবে অঙ্ক পারবে না। কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা সমান তো 1। তো এখানে আমি যদি কট স্কোয়ারকে ডানে পাঠাই আর 1 কে বামে পাঠাই, তাহলে কসেক স্কোয়ার মাইনাস 1 সমান কট স্কোয়ার হয়। এই যে কসেক স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার তো 1ই, তাহলে এটাও কট স্কোয়ার হয়ে যাবে, কট স্কোয়ার থিটা। তাহলে এখানে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, এটা লসাগু করে ফেলি। এখানে লসাগু করলে পাবো হলো হর হলো সাইন, আর এখানে 1 প্লাস সাইন থিটা আসবে, তাহলে ওই আগের মতোই। এটার নিচে কিছু নাই, মানে একটা এক আছে, সাইন আর থিটা গুণ করলে লসাগু করলে সাইন হয়, আবার লসাগুকে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে এটাই পাবো আমরা দুইটার ক্ষেত্রে। আর এখানে পাচ্ছি হলো 2 কট স্কোয়ার থিটা। দেখো কট স্কোয়ার কয়টা? দুইটা। তাহলে 2 কট স্কোয়ার থিটা মানে হলো 2 কজ স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার। এইবার আমরা ভাগ আছে গুণাকারে লিখি, 2 কজ স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার ইনটু, এটা উল্টাবে, দেখো সাইন বাই কজ হয়ে যাবে, কজ বাই সাইন হয়ে যাবে হলো সাইন বাই কজ। এটা উল্টাবে, উপরে যাবে সাইন থিটা, নিচে আসবে কি 1 প্লাস সাইন থিটা। এইবার তুমি কাটাকাটি করো, দেখো সাইন স্কোয়ার থিটা আর সাইন থিটা কাটা যাবে, মানে এই দুইটা গুণ করলে সাইন স্কোয়ার হয়, এটাও সাইন স্কোয়ার কেটে গেল। আর এই কস থিটার সাথে কজ স্কোয়ার কাটলে একটা কস থিটা রয়ে যাবে, তাহলে 2 ইন্টু কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা। এবার আমরা যদি এখানে কজ বাই 1 প্লাস সাইন এটার পরিবর্তে বি বসিয়ে দেই, এটার পরিবর্তে বি এখানে বসিয়ে দেই, তাহলে আমরা পেয়ে যাবো এটা কত? 2b। তাহলে শুরু করছিলাম আমরা এ দিয়ে, দেখো এ থেকে শুরু করছিলাম, আর ডান পাশে পেয়ে গেলাম কি 2b। এটা দেখো দেখলেই, তুমি যদি এটা দেখো এমনি বোঝা যায় যে সাইন কজ আছে, তাহলে এখানে সবাইকে যদি আমি সাইন কজে নিয়ে যাই অঙ্ক এমনিতেই মিলে যাবে, এটা দেখলেই বোঝা যায়। তুমি যদি না বুঝে করো তাহলে কতগুলো সৃজনশীল করবা? এই টাইপের আরো সৃজনশীল আসলে সবই তুমি করতে গেলে সময়ের মধ্যে কিন্তু শেষ করতে পারবা না। এজন্য তুমি বুঝো, বোঝার পর নিজে নিজে করার চেষ্টা করবা, যখন নিজে নিজে করতে পারবা তখন সহজেই মিলবে। এবার দেখো গ নাম্বারটা কি ছিল? বলছে cosec থিটা সমান পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার মাইনাস 1। এখানে বলছে tan মাইনাস sec সমান হলো 1 বাই পি, মানে দেওয়া আছে হলো, দেখো ভালো করে, আমি এখান থেকে এখানে যেতে চাই। দেখো প্রমাণ আমাকে যেটা করতে হবে, এখানে আছে কি cosec, cosec মানে তো 1 বাই সাইন, তাই না? তার মানে আমি বলতে পারি এই যে যে জিনিসটা আমার দেওয়া আছে এটার থেকে আমি সাইনে যাব, অথবা সরাসরি কসেকে যেতে পারলে কসেকে যাবে, কিন্তু এখান থেকে সরাসরি কসেকে যাওয়া হচ্ছে সাইনে যাওয়া তুলনামূলক সহজ, কারণ সাইন কজে যাওয়া তুলনামূলক সহজ হয়। আর এখানে দেখো তো পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার মাইনাস 1, মনে হচ্ছে না লব যোগ হর বাই লব বিয়োগ হর, মানে যোজন বিয়োজন করা হয়েছে? তাহলে আমরা বলতে পারি এটাকে বর্গও করতে হবে। দেখো পি এর স্কোয়ার আছে, তার মানে আমি কয়েকটা জিনিস এটা দেখলেই বুঝে ফেলা যায় যে বর্গ করতে হবে। বর্গ করার পর এটাকে ব্যস্তকরণ করে উল্টে তারপর যোজন বিয়োজন করতে হবে, কারণ লব প্রথমে থাকে, কিন্তু এখানে পি আছে হরের মধ্যে, তাহলে আমরা উল্টায় দিব, বর্গ করব, যোজন বিয়োজন করব। তো এটা তুমি যেটা মন চায় সেটা আগে করো, কিন্তু যদি একটু বুঝে শুনে করো তাহলে কিছু কাজ আগে করলে সহজ হয়। যেমন আমি এটাকে বর্গ করার আগে এটাকে সাইন কজে নেওয়ার জন্য এটাকে একটু আগায় রাখি, যেমন tan কে আমরা লিখতে পারি কি সাইন বাই কজ, tan কে লেখা যায় সাইন বাই কজ, আর sec কে লেখা যাবে হলো 1 বাই কজ, আর ডান পাশে আছে হলো 1 বাই পি। এবার আমরা একটু লসাগু করে একটা ভগ্নাংশ বানাই, একটা ভগ্নাংশ বানাতে পারলে বর্গ করলে সুবিধা হয় আর কি। তা লসাগু হবে cos থিটা, যেহেতু হর দুইটাই সমান তাহলে লবের মধ্যে কোনো পরিবর্তন হয় না, যেভাবে আছে সেভাবেই রয়ে যায়। এবার তুমি যদি চাও যে এটাকে উল্টাবা, উল্টায় তারপর বর্গ করবা, সেটাও হবে। আর যদি মনে করো যে না এই অবস্থায় আমি বর্গ করবো, এই অবস্থায় বর্গ করলে কিন্তু পুরাটার হোল স্কোয়ার, বাম পাশে একটা হোল স্কোয়ার ডান পাশে একটা হোল স্কোয়ার হবে। তার মানে আমি এক কাজ করি, লবের মধ্যে আলাদা স্কোয়ার, হরের মধ্যে আলাদা স্কোয়ার দিয়ে দিতে পারি। দেখো এ বাই বি হোল স্কোয়ার, এটার মানে হলো এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। যদি কোথাও এটা থাকে আমি ইচ্ছা করলে এটা লিখতে পারবো। ডান পাশে তাহলে 1 কে বর্গ করলে 1 হয়, পি কে বর্গ করলে হয় পি স্কোয়ার। সাইড নোট দিয়ে দিবা, কি করছি? বর্গ করছি। বলো তো আমি কি চাই? আমি চাই হলো কসেকে যেতে। কসেকে যাওয়ার মানে হলো সাইনে যেতে পারলে তাকে উল্টাইলে কসেক হয়ে যাবে। তাহলে আমি সাইনে যেতে চাই, তাহলে সাইন উপরে আছে, এটা থাক। সাইন আছে, এটা আমি পরিবর্তন করবো না, এটা আমার পক্ষে আছে। কিন্তু নিচে আছে কজ, কজ দিয়ে তো আমার কাজ হবে না, আমার দরকার কি সাইন। তাহলে আমি কাজ করতে পারি, কজ স্কোয়ারকে আমি ইচ্ছা করলে 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি না?
1 মাইনাস সাইন স্কোয়ার, এখানে তাহলে 1/p²। এখন বলো তো, এই যে হোল স্কোয়ার যখন থাকে, এটা আমি আগে অনেকবার বলেছি তোমাদের, দেখো a মাইনাস বি হোল স্কোয়ার আর বি মাইনাস এ হোল স্কোয়ারের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। তোমার প্রয়োজন হলে এটাকে এটা লিখতে পারবা, এটাকে এটা লিখতে পারবা। কারণ কি? কারণ আমি যদি এখান থেকে মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে a মাইনাস বি হয়ে যাবে, আর ওই মাইনাসটার উপর স্কোয়ার যে প্লাস হয়ে যাবে, তার মানে এই দুটো এক হয়ে যাবে তখন। এখন তুমি শুধু বিশ্বাস করে নাও যে আমি ইচ্ছা করলে এই যে হোল স্কোয়ার যখন থাকে তখন আমি দুইটা এটাকে মাইনাস দ্বিগুণ করে পরিবর্তন করতে পারি। তাহলে আমি এখানে 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার লিখলে কোনো সমস্যা নেই, এটা আমরা লিখতে পারবো। আর নিচে দেখো সূত্র হয়ে গেছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর ডান পাশে আছে 1/p²। এবার বলো তো, এখানে দুইটা আছে, এটার সাথে এখান থেকে একটা কেটে যাবে, তাহলে আর একটা থাকবে। তাহলে আমরা উপরে 1 প্লাস সাইন, নিচে 1, সরি উপরে 1 মাইনাস সাইন আর নিচে হচ্ছে 1 প্লাস সাইন পাচ্ছি। আর এটাকে উল্টাতেই হবে, না উল্টালে কিন্তু যোজন বিয়োজন করলে এটা পাবো না। তাহলে আমি ব্যস্তকরণ করি, উভয় পক্ষকে ব্যস্তকরণ করতে হয়। তাহলে আমি বামেরটা উল্টাবো, ডানেরটাকে উল্টাবো। তাহলে p² ডিভাইডেড বাই 1। এবার যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করলে কি হবে? লব যোগ হর, লব বিয়োগ হর। বিয়োগ হর মানে কি? চিহ্ন পরিবর্তন হয়, আমি বারবার বলতেছি, চিহ্ন শুধু পরিবর্তন হবে আর কিচ্ছু না। আর ডান পাশে হলো লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। অবশ্যই সাইড নোট দিবা, যোজন বিয়োজন করে। এবার কাটাকাটি করলে সাইন সাইন কাটা, এখানে 1 1 কাটা যাবে। তাহলে উপরে পাচ্ছে 1 যোগ 1 কত? 2। তাহলে বা উপরে আসতেছে 2 আর নিচে আসতেছে হলো সাইন থিটা প্লাস সাইন থিটা, যোগ করলে হবে 2 সাইন থিটা। আর ডান পাশে আমার যেটা প্রমাণ করার দরকার সেটাই আছে, এটাই আছে। এবার 2 2 কেটে গেলে 1 বাই সাইন, আর 1 বাই সাইন মানে কিন্তু কসেক থিটা। তাহলে কসেক থিটা সমান হচ্ছে p² প্লাস 1/p² মাইনাস 1। এটাই প্রমাণিত বা দেখানো হলো, যাই বলুক না কেন, যেটা বলবে সেটা করবা। একটু লক্ষ্য করো ভালো করে, এই প্রশ্ন কিন্তু শুধু সাইন দিয়েও থাকতে পারে। এটা বলতে পারে, দেখা যায় সাইন থিটা সমান p² মাইনাস 1/p² প্লাস 1। শুধু এটা না, এখানে যদি tan সেকের জায়গা cot মাইনাস কসেক থাকে, তাহলে এই কসেকের জায়গায় তোমার আসবে হলো শুধুমাত্র সেক। দেখো, তোমাকে যদি বলি cot থিটা মাইনাস কসেক থিটা সমান হলো 1/p, দেখাও যে sec থিটা সমান p² প্লাস 1/p² মাইনাস 1। একদম হুবহু একভাবে করলে অঙ্ক মিলে যাবে। তুমি শুধু খেয়াল রাখবা, আমার এখানে কসেক দরকার, এই জন্য সাইনে নিয়েছি, সবাইকে সাইনে নিয়েছি এখান থেকে। যখন সেক দরকার হবে তখন সবাইকে কিসে নিব? কজে নিব। এতটুকু তোমাকে বুঝতে হবে, না হলে তো পারবে না। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এখন দেখি পরের সৃজনশীলটা কি আছে, একটু লক্ষ্য করো ভালো করে। প্রশ্ন যখন একটু ঝামেলা করার চিন্তা করে তখন এই ধরনের প্রশ্নগুলো দিয়ে দেয়। একটু দেখো, পি এর মান দিছে হলো সাইন প্লাস কজ, আর কিউ এর মান হলো সেক প্লাস কসেক। এখন তোমাকে বলছে পি বাই কিউ এর মান বের করো। তাহলে ক নম্বরে পি বাই কিউ এর মান যদি আমি বের করতে চাই, দেওয়া আছে, তোমরা নিজেরা তুলবা, আমি তুলবো না। পি হলো সাইন প্লাস কস, সাইন থিটা প্লাস কস থিটা, আর কিউ হলো সেক থিটা প্লাস কসেক থিটা। দেখো, এটার মান বের করতে বলার মানে কি? এটাকে সরল করতে হবে, ছোট বানাতে হবে, যতটুকু ছোট বানাতে পারি। তারপর যখন দেখবো আর ছোট বানানো সম্ভব না, এটা রেখে দেবো উত্তর। তাহলে আমরা সাইন কোজে নিয়ে গেলেই ছোট হবে, তা সাইন থিটা প্লাস কস থিটা রেখে দিলাম এটাকে। আর নিচে যদি সেককে আমি লিখি 1 বাই কজ, আর কসেককে লিখি 1 বাই সাইন। এমন থাকলে ক্লাস 4 এর পর থেকে, 4 এর না 3 থেকেই মনে হয় করছো, উপরে একটা ভগ্নাংশ, নিচে হলো দুইটা ভগ্নাংশের যোগফল। এমন যদি থাকে তাহলে তুমি প্রতিটা ক্ষেত্রে সব সময়ের জন্য হরকে আলাদা লসাগু করে তারপর ভাগ আছে গুণাকারে উল্টে দাও নাই। তাহলে আমিও এখানে কাজ করব। তাহলে নিচে লসাগু হবে হলো cos ইন্টু সাইন, মানে cos থিটা ইন্টু সাইন থিটা। এবার cos কাটা গেলে সাইন 1 এর সাথে গুণ হয়ে শুধু সাইন থিটা আসবে, আর এখানে আসবে সাইন সাইন কাটলে শুধু cos থিটা। এবার ভাগ আছে গুণাকারে লিখব। তাহলে সাইন প্লাস কজ, এটা লবের মধ্যে আছে, তাহলে এটা কোনো পরিবর্তন হবে না, ইনটু এটা উল্টাই যাবে। উল্টাই গেলে উপরে যাবে কজ ইনটু সাইন, আর নিচে আসবে হলো সাইন থিটা প্লাস কস থিটা, উল্টাই গেলে। এবার দেখো, এই সাইন প্লাস কজ কিন্তু কাটাকাটি হয়ে যাবে, এটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে শুধু থাকে কি সাইন থিটা ইনটু কস থিটা।
এটা তাহলে আমরা পেলাম কিসের মান? এটা পেলাম পি বাই কিউ এর মান। তাহলে পি বাই কিউ সমান হলো সাইন ইন্টু কজ। এটা মাথায় রেখো, অনেক সময় কি হয় ক নাম্বারটার খ এবং গতে লাগে, সৃজনশীলগুলো এমন ভাবেই বানানো হয়, অনেক সময় এটার সাহায্য ছাড়া তোমার মান বের করা একটু কঠিন হয়ে যায়। তাহলে এটা আনসার, তো মাথায় রেখো যে পি বাই কিউ মানে সাইন বাই কজ। এবার বলছে প্রমাণ করো যে পি কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান সমান হলো টু পি। দেখো এখানে যদি পি এর জায়গা পি এর মান, কিউ এর জায়গা কিউ এর মান আমি বসিয়ে দেই, এটা হিসাব নিকাশ করলে এটার সাথে মিলে যাবে। তাহলে আমি আগে তুলি, একটু লক্ষ্য করো ভালো করে। এটা দেওয়া আছে সাইন প্লাস কস সমান পি আর সেক প্লাস কস এক্স সমান হলো কিউ। দেখাতে হবে কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু টু পি। ভুল তুলছে কিনা, ভুল তুললে তো আমি মিলাইতে পারবো না কোনো। তাহলে এখানে আমরা কাজ করি, দেখো ডান পাশে টু পি মানে কি, ডান পাশে হচ্ছে টু ইন্টু এটা, মানে ডান পাশে শুধু সাইন কস, কিন্তু বাম পাশে দেখো এর কিউ মানে কিন্তু এটা আর পি মানে কিন্তু সাইন কস। তাহলে ডান পাশে বাম পাশে পি কিউ দুইটা আছে, মানে সাইন কস সেক কস এক্স সবাই আছে, আর ডান পাশে শুধু পির মানে হলো ডান পাশে শুধু সাইন কজ আছে। তাহলে এও কম সাইন কজে নিলে একদম মিলে যাবে একবারে, লেফট হ্যান্ড সাইড খুব সহজেই মিলে যাবে। এটাও পি স্কোয়ার মাইনাস ওয়ান, আমি যদি কিউ এর মান বসিয়ে দেই, কিউ হলো সেক থিটা প্লাস কসেক থিটা। একটা জিনিস তোমরা একটু খেয়াল করে দেখো, যখন শুধু কিউ ছিল আমার ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয়নি, কিউ এটার সাথে গুণ ছিল, গুণ আছে, কিন্তু যখন আমি কিউ এর পরিবর্তে এই মানটা বসাইলাম, যেহেতু একটার পরিবর্তে একাধিক জিনিস বসাচ্ছি, তাহলে অবশ্যই আমাকে ব্র্যাকেট ইউজ করতে হবে। আমি ব্র্যাকেট ইউজ করলাম, আর এখানে পি এর মান হলো সাইন প্লাস কজ, হ্যাঁ সাইন থিটা প্লাস কস থিটা, এটার আবার হোল স্কোয়ার আছে, আর এই মাইনাস ওয়ান তার সব বসিয়ে দিলাম এখানে। তাহলে আমি বলছি সাইন কজে নিতে হবে, কারণ ডান পাশে সবই সাইন কজ, চোখ বন্ধ করে সবাইকে সাইন কজে নিবে, অঙ্ক মিলে যাবে। সেক কে লেখা যায় ওয়ান বাই কজ, আর এই কসেক কে লেখা যায় ওয়ান বাই সাইন। আর এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমি যদি চাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি লিখবো, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা তো থাকার কথা না। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আমি এ স্কোয়ার আর বি স্কোয়ারকে পাশাপাশি রাখছি, সমস্যা কোথায়? এবার এটা যদি লসাগু করি, লসাগু করলে হবে, লসাগু হলো সাইন ইন্টু কজ, এখানে তুমি কজ ইন্টু সাইন রাখলে হবে, আমি সাইন ইন্টু কজ রাখছি, সমস্যা নেই। কজ কজ কাটা, শুধুমাত্র সাইন থাকবে, আর সাইন সাইন কাটলে থাকবে শুধুমাত্র কজ। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে কি ওয়ান, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ওয়ান, তাহলে টু ইন্টু সাইন থিটা কজ থিটা মাইনাস ওয়ান। এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি হলে টু সাইন থিটা কজ থিটা থাকে। দেখো পরে যে যখন এটা নাই, তখন এই সাইন কজ ওই সাইন কজের সাথে কেটে যাবে, যেহেতু এখানে শুধু সাইন কজই আছে, তুমি একটা লাইন বেশি করবা, পরের লাইনে লিখবে এটা। তাহলে এখানে থাকে টু আর এখানে থাকে সাইন প্লাস কজ, তাহলে টু লিখলাম, আর সাইন প্লাস কজ মানে কি, সাইন প্লাস কজ মানে হলো পি। আচ্ছা পরের লাইনে লিখি, এত শর্টকাট করে কি লাভ। তাহলে টু পি, এটা হলো রাইট হ্যান্ড সাইড, এটা আমাকে দেখাতে বলেছে। খুবই সহজ, তুমি শুধু দেখলেই বোঝা যায় যে কি করতে হবে, এগুলা এত চিন্তা ভাবনা করা লাগে না। তোমাদের সমস্যা হলো তোমরা আগে থেকেই প্রশ্নটা দেখে একেবারে পুরাটা হিসাব করতে চাও মাথার মধ্যে, যে শেষ পর্যন্ত পৌঁছাতে পারলাম কিনা। যখন দেখো যে এরপরের লাইন চিন্তা করছো, তারপরের লাইনও চিন্তা করছো, পরে আর মাথায় কাজ করে না, তখন বলো যে অঙ্ক আমি পারবো না। অঙ্কের নিয়মটা কি আসলে জানো? তুমি যখন এই যে মানটা বসাবো, এটার মান বসালে পরের লাইন কি হবে তুমি চিন্তা করতে পারবা সহজে, পরের লাইনটা লেখার পর তারপরের লাইনটা কি হবে এটা তুমি চিন্তা করতে পারবা দেখলে। আর তোমার টার্গেট তো থাকবে যে ডান পাশের সাথে মেলানোর জন্য কি করা উচিত, এইভাবে আগাইলে তো হয়ে যাওয়ার কথা। কিন্তু তোমরা হচ্ছে প্রশ্ন তুলোই না, একেবারে খাতায় লেখা ছাড়াই চিন্তা করো আগে যে পারবা কিনা, সিদ্ধান্ত নেওয়া পারবা না, আর অঙ্ক করতে চাও না। তখন এটা করলে হবে না, তোমার কনফিডেন্স থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে যে তুমি অঙ্ক পারবা, অন্যথায় কিন্তু হবে না। এবার গ নাম্বার দেখো, গ নাম্বারটা দেখো পি কিউ আছে, যেহেতু পি বাই কিউ, তাহলে এইটার মান কাজে লাগতে পারে, এটা একটু মাথায় রেখো। পি বাই কিউ সমান কি ছিল, সাইন ইন্টু কজ মানে পি বাই কিউ। আমি সাইড নোট দিয়ে দিব যদি প্রয়োজন হয়, আগে লাগবে কিনা আমি বলতে পারতেছি না। এখন আমরা ডান লেফট হ্যান্ড সাইড যদি তুলি, প্রশ্নটাই তুলি, দেওয়া আছে কি দেখো, এটা হলো প্রশ্ন, এটা দেওয়া আছে আর আমাকে এটা সময় এটা দেখাতে হবে। দেখো এখানে তিনটা পদ আছে, একটা দুইটা তিনটা, আর এখানে কয়টা পদ আছে, দুইটা, তার মানে এখান থেকে আমার কমাতে হবে, তিনটা পদ থেকে কমাতে হবে। আর সাইন কজ আছে, আমার ওখানে পি কিউ আছে, পি কিউ এর দেখো দেখো এখানে পি হলো সাইন কজ আর কিউ হলো কজ সেক। তাহলে আমি একটা কাজ করি, এখানে লেফট হ্যান্ড সাইডটা তুলছি, মনে করো লেফট হ্যান্ড সাইড তুলছি, এখন পরের লাইনটা কি হবে, এই যে কজ স্কোয়ার আছে না, কজ স্কোয়ারটা এভাবে রেখে দেয়। আমি এই দুইটা থেকে টু কমন নিতে পারি কিনা দেখো তো, এই দুইটা পদ থেকে টু কমন নিলে থাকবে হলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে তুমি যখন এটাকে টু দিয়ে ভাগ করবে, এটাকেও টু দিয়ে ভাগ করবে, তখন এই জিনিসটাই পাবো, তাহলে এটা টু কমন নেওয়া হয়ে গেল। আর এই মাইনাস কসেক স্কোয়ার থিটা, মাইনাস
কসেক স্কোয়ার থিটা। এবার বলো তো উপরে থাকলো কজ স্কোয়ার আর নিচে কি 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি কজ স্কোয়ার না, এটাও কজ স্কোয়ার আর এই মাইনাস কসেক স্কোয়ার। এবার একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু একেবারে ক নাম্বারে তোমাদের বলছিলাম যে ক থেকে আমরা কি পেয়েছি, ক থেকে পেয়েছি হলো পি বাই কিউ সমান হলো সাইন ইন্টু কজ, সাইন ইন্টু কজ এটা পেয়েছি। তার মানে আমি যদি সাইন কজে নিতে পারি ইচ্ছা করলে পি কিউ আনতে পারবো, দুইটা আনতে পারবো, পি এবং কিউ একসাথে আনতে পারবো। এটা কিন্তু ক থেকে পেয়েছি, দেখো একটু খেয়াল করে। তাহলে উপরে কজ আছে, কজটা থাক, এখানে 2 কজ আছে, এটাকে সাইনে নিয়ে যাই, কসেক স্কোয়ার মানে কি 1 বাই সাইন স্কোয়ার। বিষয়টা একটু বোঝার চেষ্টা করো, আমি কিন্তু চিন্তা করতেছি সবাইকে সাইন কজে নেয়, হয়েছে সাইন কজে নিতে পারলে সাইন ইন্টু কজ মানে কি পি বাই কিউ চলে আসবে এটা। এবার আমি যদি হরে লসাগু করি, হরের মধ্যে যদি লসাগু করি, লসাগু পাবো হলো সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার গুণ করলে হবে 2 সাইন স্কোয়ার কজ স্কোয়ার থিটা, আর এখানে -1। এবার দেখো, এবার যদি এটা আমরা ভাগ আছে গুণ আকারে লিখি তাহলে কজ স্কোয়ারটা কজ স্কোয়ারের মতো রয়ে যাবে যেহেতু এটা লব, আর নিচেরটা উল্টে যাবে, নিচেরটা উল্টালে সাইন স্কোয়ার আবার উপরে চলে যাবে, আর নিচে যাচ্ছে হলো 2 সাইন স্কোয়ার কজ স্কোয়ার -1, 2 সাইন স্কোয়ার কজ স্কোয়ার -1। এবার লক্ষ্য করো উপরে সাইন ইন্টু কজ দুটারই স্কোয়ার আছে, তাহলে আমি সাইন কজ সাইন থিটা ইন্টু কজ থিটা তার হোল স্কোয়ার লিখলে সমস্যা আছে না, লেখা যাবে এটা। আর নিচে দেখো 2 ইন্টু সাইন থিটা কস থিটা, তাহলে এটাকে আমরা 2 সাইন থিটা কস থিটা তার হোল স্কোয়ার লিখি, আর এই -1 এর মতো রয়ে গেল। এবার দেখো তো এই যে এটার মান, এই যে ক থেকে আমরা যেটা পেয়েছি এটার মান পি বাই কিউ যদি বসিয়ে দেয় এখানে আসবে পি বাই কিউ তার হোল স্কোয়ার, আর নিচে আছে হলো 2 ইন্টু পি বাই কিউ তার হোল স্কোয়ার -1, তাহলে উপরে আছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, আর নিচে হচ্ছে লসাগু করলে পাবো হলো কিউ স্কোয়ার, আর এখানে এখানে ছিল হলো 2p স্কোয়ার। আচ্ছা আমি এক লাইন কম করি, 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার, তাহলে এটা পাবো লসাগু করলে 2p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটা আসবে। পরে এটা ভাগ আছে গুণ আকারে যদি লিখি পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার সমান উপরে যাবে কিউ স্কোয়ার, নিচে হলো 2p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার কাটা, তাহলে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এটা হলো রাইট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। এটা একটুখানি ঝামেলার অঙ্ক, এটা একটু ব্যতিক্রমী কিন্তু কঠিন না, সহজ। এই যে ভগ্নাংশের কারণে বারবার হিসাব করতে তোমার জায়গা বেশি লাগছে, এতটা বড়ও না যতটা বড় তোমরা ভাবতেছো। তাহলে এটা মিলে গেছে না ডান পাশের সাথে, আমি আশা করবো বুঝতে পারছো। এবার দেখি পরের সৃজনশীলটা কি আছে। প্রশ্নটা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে cos প্লাস সাইন এর মান বলছে √2 cos থিটা, আবার বলছে 2 sin স্কয়ার a প্লাস 3 cos a সমান হলো 3। ক নম্বরে বলছে দেখাও যে এটা সমান সাইন বি, খতে বলছে 1 নং থেকে এটা প্রমাণ করতে, এটা 21 নাম্বার অনুশীলনীর, খুবই গুরুত্বপূর্ণ। আর এরকম একটা অঙ্ক আছে অনুশীলনীতে মনে হয় 10 নম্বরের মধ্যে খুব সম্ভবত। আর নিচে এটাকে বলছে সমাধান করতে, এটা 9.2 এর অঙ্ক। তাহলে আমরা শুরু করি ক নাম্বার। দেখো লেফট হ্যান্ড সাইডে আছে হলো cos b, কোন হিসাবে এখানে b আছে √sec স্কয়ার b -1, আর ডান পাশে আছে sin b। মোট কথা হলো ডান পাশে কোনো রুট নাই, বাম পাশে রুট আছে, তাহলে আমাকে রুট তুলতে হবে আগে। আমি যদি রুট তুলতে চাই তাহলে cos b এর মতোই থাক। বলো তো এই দুইটার পরিবর্তে একটা হয় না? সেকের সাথে কার সম্পর্ক? sec স্কয়ারের সাথে tan স্কয়ারের সম্পর্ক, sec স্কয়ার -1 সমান tan স্কয়ার। তোমরা অবশ্যই সূত্র মুখস্থ করবে। দেখো sec স্কয়ার b tan স্কয়ার b, এটার মানে হলো 1। তাহলে আমি যদি 1 কে ডানে বামে পাঠাই, tan কে ডানে পাঠাই, তাহলে sec স্কয়ার -1 সমান কি tan স্কয়ার হয় না? তাহলে sec স্কয়ার -1 কে আমরা লিখতে পারবো tan স্কয়ার। কোন হিসাবে b আছে, তাহলে cos b সমান আমরা পাচ্ছি হলো স্কয়ার রুট কেটে গেলে শুধু tan b থাকে, তাহলে cos b tan b কে আমরা লিখতে পারি ইচ্ছা করলে sin b ডিভাইডেড বাই cos b, b কাটা cos b কাটা আর কি, sin b হলো তাহলে অবশিষ্ট। এটা হলো রাইট হ্যান্ড সাইড, এটা আমাকে দেখাতে বলেছে। এবার দেখো এখানে বলেছে যে cos মাইনাস সাইন সমান হচ্ছে √2 সাইন, আর আমাকে দিয়ে দিছে cos প্লাস সাইন সমান হচ্ছে √2 cos। আমি কিন্তু কোনটা উল্লেখ করতেছি না, বলতে গেলে সময় লাগে, এই জন্য আমি এটা বলতেছি না। তাহলে আমার দেওয়া আছে হলো, দেখো এটা দেওয়া আছে আর আমার এটা দেখাতে হবে, যেটা এটা তোমরা যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না কি করতে হবে।
এখানে দেখো √2 আছে কজের সাথে, আর প্রমাণ যেটা করতে হবে সেখানে √2 আছে হলো সাইনের সাথে। তাহলে আমি যদি সাইনের সাথে √2 আনতে চাই, তাহলে এক কাজ করি, √2 সাইনের সাথে √2 গুণ করে দেই। আর একটা সমীকরণের নিয়ম হলো প্রতিটা পদকে একটা জিনিস দিয়ে গুণ করা যায়, নির্দিষ্ট একটা পদকে ইচ্ছা করলে গুণ করতে পারবে না। তাহলে আমি উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করে দেব, কারণ আমি √2 দিয়ে গুণ করলে এখানে √2 আসবে সাইনের সাথে। এখানে √2 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো হলো √2 ইন্টু কস থিটা, সাইড নোট দিয়ে দিবে √2 দ্বারা উভয় পক্ষকে গুণ। তাহলে √2 cos থিটা প্লাস √2 sin থিটা সমান হলো √2 গুণ করলে শুধু 2 হয়, কারণ √2 এর স্কয়ার হবে, স্কয়ার রুট কেটে গেলে শুধু 2 হবে। তাহলে 2 cos থিটা আসবে এখানে। এবার দেখো আমার তো প্রমাণের মধ্যে শুধু √2 আছে সাইনের সাথে, এখানে কোনো রুট নাই। তাহলে আমি এক কাজ করি, এই যে বক্সটা দেখছো না, এই বক্সটাকে √2 cos থিটা এটার সমান না, তো এটার পরিবর্তে আমি এটার মান বসিয়ে দিতে পারি cos প্লাস সাইন, কারণ √2 cos মানে কি cos প্লাস সাইন। তাহলে √2 cos এর পরিবর্তে cos থিটা প্লাস সাইন থিটা বসিয়ে দিব, √2 sin থিটা সমান হলো 2 cos থিটা। এখানে অবশ্যই সাইড নোট দিবে, যেহেতু √2 cos সমান হলো cos প্লাস সাইন থিটা। এবার আমার প্রমাণের মধ্যে যেভাবে আছে সেভাবে সাজিয়ে লিখি। √2 sin একা এক পাশে থাকবে, বাকিগুলো অন্য পাশে যাবে। তাহলে √2 sin বামে রাখলাম, আর এই দুটাকে ডানে পাঠিয়ে দিই। তাহলে 2 cos থিটা ডানে ছিল, আর এই দুটা মাইনাস হয়ে যাবে, মাইনাস cos থিটা মাইনাস সাইন থিটা। এটা কিন্তু আগের লাইনের সাথে সাইড নোট। তাহলে আমরা2 cos থেকে cos গেলে একটা cos পাবো, আর মাইনাস সাইন থিটা রয়ে যাবে। আর এখানে আছে কি √2 sin থিটা, ঘুরিয়ে লিখলাম, শুধু ঘুরিয়ে লিখছি। তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলছে। এটা অন্যভাবে প্রমাণ করা যায়, আরো অনেকভাবে প্রমাণ করা যায়, এটা সব থেকে ছোট। অনেকে আছে যে cos কে এই পাশে নিয়ে যাবে, cos কে এই পাশে নিলে √2 cos থিটা মাইনাস cos থিটা হয়ে যাবে। স্যার √2 cos থিটা মাইনাস cos থিটা থেকে যদি আমি cos থিটা কমন রাখি, তাহলে √2 - 1 হবে। মানে রুটকে কজ মুক্ত করতে, বা তুমি এইভাবে চিন্তা করতে পারো, এখানে কজ আছে এক জায়গা, সাইন আছে 2 জায়গা। তাহলে আমি যদি কজকে এক জায়গায় নিতে চাই, তাহলে আমার উপায় কি? আমার উপায় হলো এই যে √2 cos থিটা আছে, এর সাথে আবার কজকে নিয়ে যাবো এই পাশে, বামের কজটাকে ডানে নিলাম। এবার আমি cos থিটা কমন রাখবো, কমন রাখলে √2 - 1 ইন্টু cos থিটা পাবো এখানে। পরবর্তীতে যেহেতু আমি কজকে মুক্ত করতে চাই একা, তাহলে এই যে √2 - 1 এর অনুবন্ধী রাশি দিয়ে উভয় পাশে গুণ করে দিতে হয়। তাহলে √2 + 1 দিয়ে উভয় পক্ষকে আমরা গুণ করবো। গুণ করলে এখানেও √2 + 1 আসবে, তার সাথে আবার √2 - 1 গুণ আছে, আর এখানে আছে হলো cos থিটা। এইবার দেখো a + b * -b, a + b * -b, a স্কয়ার - b স্কয়ার হয়। a স্কয়ার মানে √2 এর স্কয়ার, আর b স্কয়ার মানে 1 এর স্কয়ার। √2 কে স্কয়ার করলে 2 হয়, 1 কে স্কয়ার করলে 1 হয়। তাহলে 2 - 1 1 হয়। 1 আসলে দেওয়া লাগে না। পরবর্তীতে দেখবে এটার সাথে দুইটা গুণ করে ডানে বামে করলে এটার সাথে মিলে যাবে। তুমি এভাবে ইচ্ছা করলে করতে পারো, তোমার যেভাবে সুবিধা হয় সেভাবে করবা। এটা আমি তোমাকে বলি, দেখো এখানে √2 এর জায়গায় কিন্তু অন্য কিছু থাকতে পারে, √3 থাকতে পারে। √3 থাকলে তখন তোমার দেখবে যে এখানে 3 cos থিটা হয়ে যাবে না, দেখো আমি গুণ করলে এটা 3 cos থিটা হবে। পরে যে একটা cos যদি মাইনাস হয়ে যায়, তাহলে এখানে 2 cos থিটা রয়ে যাবে। এই একটা cos থিটা আছে না, এই যে সরি কই গেল, এই যে cos থিটার জায়গায় 2 cos থিটা চলে আসবে। মানে তুমি এই √2 হোক, √3 হোক, √5 হোক, একই পদ্ধতিতে করতে থাকবা, আত্মবিশ্বাসের সাথে দেখবে যে অঙ্ক মিলে যাবে। আমি আশা করব বুঝতে পারছো। এখন গ নম্বর দেখো। তাহলে আমরা এখান থেকে সমাধান করতে গেলে কি করবো? আমি বলছি সমাধানের নিয়ম। সমাধান করতে গেলে একটা অনুপাতে নিতে হবে। এখন বলো, সাইন স্কোয়ার আছে আবার কজ আছে, এখানে একটা অনুপাতে নিতে গেলে আমি তো কজকে সাইনে নিতে পারবো না, স্কোয়ার থাকলে সাইনে নেওয়া যায়। তুমি বলতে পারো স্যার কজকে আমরা তো রুট দিয়ে সাইনে নিতে পারি, আমরা কেন সমাধান করতে যে রুট নিয়ে আসবো? সমাধান করতে গেলে কেউ কোনো রুট নিয়ে আসে না কোথাও। তাহলে আমরা এক কাজ করি, সাইনকে কজে নিয়ে যাই, যেহেতু 2 সাইন স্কোয়ারের সাথে গুণ আছে, তাহলে অবশ্যই এখানে ব্র্যাকেট ব্যবহার করতে হবে, কারণ সাইনের পরিবর্তে আমি এখন একাধিক পদ লিখতেছি এই জন্য। তাহলে সাইন স্কোয়ারকে আমি লিখতে পারবো 1 - cos স্কোয়ার প্লাস 3 cos সমান হলো 3। এবার যদি গুণ করি সবাইকে, তাহলে 2 - 2 cos স্কোয়ারে, ও এখানে থিটা বানায় দিছি তো, সেটা a প্লাস 3 cos a। এবার ওই 3 কেও বামে নিয়ে চলে আসি, ডান পাশে 0 বানাই। এবার দেখো তো cos স্কোয়ার কয়টা আছে? 2টা মাইনাস, cos আসতেছে প্লাস 3টা, -3 + 2 ফলাফল হবে -1 যোগ করলে। যেহেতু মুখ্য পদ যেটা, সর্বোচ্চ ঘাত যেটা, সেটা মাইনাস, আমরা চাই না এখানে মাইনাস থাকে, এটা প্লাস হয়ে যাক। এই জন্য উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করব,
গুণ করলে সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, সবার চিহ্ন মাইনাস দিয়ে গুণ করার মানে হলো সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। জিরোর চিহ্ন পরিবর্তন হলে জিরোই থাকে, জিরোর কোনো চিহ্নই নাই। এবার দেখো তো এটা যদি আমি এটার সাথে তুলনা করি, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0, কজের জায়গায় যদি x চিন্তা করি তাহলে মিডল টার্ম হয় না, এই দুইটার গুণফল 2x স্কোয়ার, তাহলে মাইনাস 3x কে আমরা 2x মাইনাস x ভাঙালেই তো হয়ে যায়, এমন করে ভাঙালে হয়ে যাবে না? তাহলে কি হবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই তাহলে এখান থেকে 2x কমন, এখান থেকে -1 কমন নিলে কিন্তু উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে এখানে। আর তোমরা জানো যে সমাধান করতে গেলে অবশ্যই শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। তারপর আমরা বলি হয় এটা 0 অথবা এটা 0 দিয়ে অঙ্ক করে ফেলি। তাহলে আমরা এটাকে মিডল টার্ম করি, 2 cos স্কোয়ারে মাইনাস 2 cos এ মাইনাস cos এ প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এই দুটো থেকে 2 cos এ কমন নিলে 2 cos এ এটা 2 cos এ দ্বারা এটাকে ভাগ করলে শুধু cos এ থাকবে, 2 cos এ দিয়ে এটাকে ভাগ করলে শুধু 1 থাকবে। আর এখান থেকে -1 যদি কমন নেই, তার মানে -1 দিয়ে দুইটাকে ভাগ করলে দুইটার চিহ্নর শুধু পরিবর্তন হবে, আর কোনো কিছুই পরিবর্তন হবে না। এবার cos এ -1 আমি যদি দুই জায়গা থেকে কমন নিয়ে নেই, এখান থেকে এবং এখান থেকে, তাহলে এই দুইটার পরিবর্তে একটা হয়ে গেল, আর থাকে কি 2 cos এ -1, 2 cos এ -1 থাকবে। এবার এটা ইন্টু এটা 0, তাহলে আমরা লিখতে পারি হয় এই cos এ -1 ইকুয়াল টু 0 অথবা 2 cos এ -1 ইকুয়াল টু 0। এবার তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হলো cos এর মান 1, আর এখান থেকে পাবো হলো 2 cos এ সমান 1, তাহলে শুধু cos এ সমান আসবে হলো হাফ। এখন আমাকে বলো cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রির মান 1, cos 0 এর মান হলো 1। এখন তাহলে থিটা এর মান আমরা পাচ্ছি এখানে 0, যেটা গ্রহণযোগ্য নয়, কারণ দেখো আমাকে বলছে 0 থেকে বড় 90 থেকে ছোট, তাহলে এটা গ্রহণযোগ্য নয়, এর মান 0 গ্রহণযোগ্য হবে না। তাহলে এইখানে cos এর মান কত হলে হাফ হয়, cos মানে এর মান কত হলে হাফ হবে, cos 60 ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হয় হাফ, তাহলে উভয় পাশে cos cos বাদ গেলে এর মান কত আসবে, 60 ডিগ্রি আসবে, তাহলে এ সমান হবে 60 ডিগ্রি। এই শর্তের মধ্যে তাহলে এটা